জেনেভায় শান্তি সংলাপ শুরু, বৈঠক করছেন ইরান যুক্তরাষ্ট্র ছাড়াও মধ্যস্থতাকারী নেতারা। কোথায় ছাড় দিতে নারাজ তেহরান? পশ্চিমাদের চ্যালেঞ্জ ছুটছে সৌদি সহ 4 মুসলিম দেশের সম্ভাব্য মেগা অ্যালায়েন্স। এটি ঠেকাতে ইসরায়েলের সঙ্গী হলো কোন আরব দেশ? আমেরিকার অহংকার মাটিতে মিশিয়ে ইরান যুদ্ধে ফায়দা নিল চীন। রক্ত না ঝরিয়ে করল কোটি কোটি ডলারের ব্যবসা, কিভাবে সম্ভব? বেফাঁস মন্তব্যের জন্য ট্রাম্পকে ধুয়ে দিলেন মেলোনি, বললেন তিনি বা ইতালি কখনো কাকুতি মিনতি করে না। কি বলেছিলেন ট্রাম্প? সুইজারল্যান্ডে শুরু হয়েছে দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার বুরগেনস্টন শহরে এই বৈঠকে যোগ দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানানোর কর্মসূচি থেকে সরলেই কেবল ওয়াশিংটনের সাথে সম্পর্ক ভালো হবে। অবশ্য বৈঠকের আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকার প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে দর কষাকষি লড়াই এখন আলোচনার টেবিলে। কে জয়ী হবে এ লড়াইয়ে? শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি হবে কিনা সেদিকেই নজর এখন গোটা বিশ্বের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের দফায় দফায় বৈঠক, চুক্তি আর ছোটাছুটির পর অবশেষে সরাসরি বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সুইজারল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র বুরগেনস্টক শহরে এ বৈঠকে বিস্তারিত আলোচনার বিষয় ইরান আমেরিকার সমঝোতা চুক্তির অন্যতম শর্ত লেবাননে জায়নবাদী গোষ্ঠী ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানের জব্দ অর্থ ফেরত ও পরমাণু ইস্যু সহ চুক্তি অনুযায়ী 60 দিনের পরিকল্পনা নিয়ে। সরাসরি বৈঠকে যোগ দিতে শনিবার রাতে সুইজারল্যান্ডে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন চুক্তি পরবর্তী এ বৈঠকে। এছাড়া চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি অংশ নেন সরাসরি এ বৈঠকে। আলোচনার আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এ বৈঠকের মূল উদ্দেশ্য চুক্তির প্রতিটি বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা ও তার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা ঘিরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এটি খোলা হবে না বলেও সাফ জানিয়েছে তেহরান। এমনকি আলোচনার এই সময়েও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জোর দিয়ে বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না। আমরা পরমাণু সমৃদ্ধকরণ অধিকারে কোনো ছাড় দেব না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকার মেনে নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, ইরান কোনো পরমাণু মজুত করতে পারবে না, এমনকি আমাদের আত্মসমর্পণও করতে হবে। এটিও বলেছিলেন ট্রাম্প, কিন্তু চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন, মত পরিবর্তন করেছেন। আশা করি তিনি আমাদের অধিকারকে অবজ্ঞা করতে পারবেন না। এর আগে গেল 18 জুন বৃহস্পতিবার যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সই করে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধ করা, ইরানের জব্দ করা টাকা ফেরত দেয়া, যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা, পরমাণু সহ 14টি পয়েন্ট গুরুত্ব পায়। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সবচেয়ে বড় বাধা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধ করা এবং পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের ঐকমত্য। এ দুটি বিষয়ের সমাধান এলে রবিবারের আলোচনা মধ্যপ্রাচ্য সহ পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা বিশ্লেষকদের। এদিকে মধ্যপ্রাচ্যের মরুভূমিতে চরমভাবে হোঁচট খেয়েছে মার্কিন অহংকার। ইরানের শাসন ব্যবস্থা উপড়ে ফেলার ওয়াশিংটনের যে ছক 4 মাস পর এসে তা আজ সম্পূর্ণ ব্যর্থ, অথচ তেহরান টিকে আছে স্বমহিমায়। অন্যদিকে পর্দার আড়ালে থেকেও ট্রাম্পের কষ্টের সব ফসল নিজের ঘরে তুলেছে বেইজিং। রক্তক্ষয়ী যুদ্ধে না জড়িয়েও একদিকে যেমন সস্তায় তেল কিনে নিজেদের অর্থনীতি চাঙ্গা রেখেছে, অন্যদিকে গ্রিন টেকনোলজির বিশ্ববাজার একচেটিয়া কবজায় নিয়েছে চীন। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইরান যুদ্ধে সবচেয়ে বড় ফায়দা আমেরিকার হয়নি, বরং ট্রাম্পের কষ্টের ফসল গিয়েছে চীনের ঘরে। শান্তির দূত হিসেবে জাহির করে বিশ্বমঞ্চে নিজের কূটনৈতিক ওজন বহুগুণ বাড়িয়ে নিয়েছে বেইজিং। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের যুদ্ধকালীন নিরপেক্ষ ভূমিকা এবং মার্কিন অবরোধে সরাসরি বাধা না দেওয়ার জন্য প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। মধ্যপ্রাচ্যের মরুভূমিতে যুক্তরাষ্ট্রের বিশ্বজয়ের রথ থেমে গেল কিনা সংঘাত শুরুর 4 মাস পরেও আন্তর্জাতিক রাজনীতিতে ঠিক এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। ইরানের তীব্র প্রতিরোধের ফলে নগ্নভাবে প্রকাশ হয়ে গেছে ওয়াশিংটনের দুর্বলতা, আর সেই পরিস্থিতিকে ভালো করেই কাজে লাগিয়েছে চীন। যুদ্ধের মধ্য দিয়ে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা উপড়ে ফেলার যে ছক এঁকেছিল আমেরিকা, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বহাল তবিয়তেই টিকে আছে তেহরানের ইসলামী সরকার। সম্প্রতি দুই পক্ষের অন্তর্বর্তীকালীন চুক্তির বিষয়টিকে মার্কিন পরাশক্তির বড় পরাজয় হিসেবে দেখছেন খোদ পশ্চিমা বিশ্লেষকেরা। ওয়াশিংটনের এই হোঁচট খাওয়ার ফায়দা নিতে ভুল করেনি চীন। যুদ্ধের কারণে তৈরি হওয়া তীব্র জ্বালানি সংকট সহজেই সামাল দিয়েছে দেশটি। নিজেদের বিশাল তেলের রিজার্ভ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তির কারণেই ধাক্কা এড়াতে পেরেছে বেইজিং। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বৈশ্বিক ধারণায়। বেইজিংয়ের রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন এই যুদ্ধ আমেরিকার জন্য সুয়েজ সংকটের মতো পরিস্থিতি তৈরি করেছে। একসময় সুয়েজ সংকটের কারণেই পতন ঘটে ব্রিটিশ সাম্রাজ্যের। একইভাবে ইরান যুদ্ধের মধ্য দিয়ে পতন শুরু হয়েছে মার্কিন সাম্রাজ্যেরও। ওয়াশিংটনের একার পক্ষে বিশ্বের কোনো বড় সংকট সমাধান আর সম্ভব নয়, এবার সেটা পরিষ্কার হয়ে গেছে। এমনকি তাইওয়ান ইস্যুতেও আমেরিকার সামরিক হুমকির ধার আগের চাইতে হ্রাস পাবে। সব মিলিয়ে যুদ্ধ ছাড়াই নিজের অবস্থান আরও পাকাপোক্ত করে ফেলছে চীন। মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট চীনের বিশ্বজয়ের স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। তখন এশিয়া জুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের দাম এক লাফে 85% বেড়ে যায়। চীন তখন নিজস্ব বাড়তি গ্যাস উৎপাদন ও পাইপলাইন সুবিধা কাজে লাগিয়ে দেদারসে অন্য দেশে এলএনজি বিক্রি শুরু করে। তেলের দামে চরম অস্থিরতা থেকে বাঁচতে বিশ্বের অটোমোবাইল বাজার এখন গ্রিন টেকনোলজির দিকে ঝুঁকছে। আর সোলার প্যানেল, লিথিয়াম ব্যাটারি ও ইলেকট্রিক গাড়ির বিশ্ববাজারের 80% বেশির একচেটিয়া নিয়ন্ত্রণ এখন বেইজিংয়ের পকেটে। গত মার্চ মাসেই এই 3টি খাতে চীনের রপ্তানি রেকর্ড পৌঁছেছে $21.9 বিলিয়ন। যুদ্ধের বাজারেও ইরানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছিল চীন। গত বছরই দুই দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাণিজ্যের পরিমাণ ছাড়িয়ে যায় $41 বিলিয়ন। এখনও ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা বেইজিং। তবে শুধু তেল কেনাই নয়, সংঘাতের তীব্র উত্তেজনার মধ্যেই স্যাটেলাইট ডেটা, রাডার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কাঁচামাল দিয়ে তেহরানের হাত শক্ত করেছে বেইজিং। আনুষ্ঠানিক কোনো তথ্য না থাকলেও রয়েছে এমন গুঞ্জন। তাহলে কি বিশ্ব রাজনীতির চালকের আসনে অচিরেই বসতে যাচ্ছেন শি জিনপিং? এদিকে মুহুর্মুহু বোমায় গাজা আর লেবাননকে লণ্ডভণ্ড করে এবার সিরিয়া নজর দিচ্ছে ইসরায়েল। উদ্বেগ যে অযৌক্তিক নয় তা খোলাসা করেছেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী আমিচাই চিকলি। তার আশঙ্কা, পাকিস্তান, তুরস্ক আর কাতারকে নিয়ে গড়ে উঠছে নতুন উগ্র সুন্নি জোট। তাই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সংঘাত প্রায় অনিবার্য। এর পরের টার্গেট কি তাহলে পাকিস্তান আর তুরস্ক? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের পূর্বাভাস দিয়ে উত্তেজক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কট্টরপন্থী নেতা ও দেশটির ডায়াসপোরা অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, আজ হোক বা কাল ইসরায়েলকে সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতেই হবে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে একটি নতুন উগ্র সুন্নি জোট গড়ে উঠছে বলেও অভিযোগ করেন। তার মতে, ইসরায়েলের জন্য এই জোট ইরানের চেয়েও অনেক বেশি উদ্বেগের কারণ। ইসরায়েলি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমদ আল শারার সরকারের দিকে ইঙ্গিত করে চিকলি বলেন, আইএস ও আল কায়েদার আদর্শে বিশ্বাসী একটি জিহাদি শাসন ব্যবস্থা যাদের মূল লক্ষ্য জেরুজালেম দখল করা। তারা কখনো ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি শান্তিতে বসবাস করতে পারে না। আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আমিচাই চিকলি মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী একটি নতুন জোট গড়ে ওঠার দাবি করেন। তার দাবি, পাকিস্তান, তুরস্ক ও কাতারকে কেন্দ্র করে এই নতুন অক্ষ তৈরি হচ্ছে। এ জোট নিয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে ইরানের হুমকি সেই তুলনায় অনেক কম বলে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতার মধ্য দিয়ে পাকিস্তান, তুরস্ক ও কাতার এই জোটের অংশ হয়ে উঠেছে বলে অভিমত তার। কোল বারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কাতারকে তিনি জিহাদিদের জনসংযোগ শাখা বলে অভিহিত করেন। চিকলির বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল তুরস্ক প্রসঙ্গ। তার অভিযোগ, তুরস্ক সিরিয়ার ভেতরে নিজের ব্যাপক প্রভাব বলয় প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, তুরস্ক ও সিরিয়া আমাদের জন্য ইরানের চেয়ে 10,000 গুণ বেশি উদ্বেগের কারণ। তুরস্ককে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। কোল বারামা রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, পাকিস্তান ও তুরস্ক হল ভারত, গ্রিস ও সাইপ্রাসের শত্রু। এই 3 দেশই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। এমন এক সময় এসব মন্তব্য এলো যখন তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে থামানো এখন বিশ্ব মানবতার দায়িত্ব। শুধু চিকলেই নন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের আরও কয়েকজন রাজনীতিক তুরস্ককে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বা শত্রু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর লিকুদ পার্টির আইন প্রণেতা আরিয়েল কেলনার তুরস্ককে সরাসরি শত্রু রাষ্ট্র আখ্যা দিয়েছেন। একই ধরনের মন্তব্য করেছেন দেশটির সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রী মিকি জোহর এবং সাবেক প্রতিমন্ত্রী নাফতালি বেনেটও। বেনেটের মতে তুরস্কই নতুন ইরান। এদিকে গাজা, ইরান, লেবানন মিলিয়ে 2.5 বছরের যুদ্ধ ও সংঘাতের পর ইসরায়েল শান্ত সময়ের মুখ দেখবে কিনা এমন প্রশ্নের জবাবে চিকলি পূর্বাভাস দিয়ে বলেন, কিছুদিন পরিবেশ শান্ত থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাকে আরও উস্কে দিয়েছে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের বিক্ষোভে জটিল হয়ে উঠেছে পরিস্থিতি। এই বিরোধ আগামীতে বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে অভিমত অনেক বিশ্লেষকের। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ ঘিরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, স্থায়ী সীমান্ত চৌকি এবং অন্যান্য অবকাঠামো তৈরির লক্ষ্যে জমি হস্তান্তরের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে এই ইস্যু এখন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলায় বিএসএফ এর কাছে বিপুল পরিমাণ জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। সরকার ইতোমধ্যেই প্রায় 142.79 একর জমি বিএসএফ কে হস্তান্তর করেছে এবং আরও জমি দেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এসব জমি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, স্থায়ী সীমান্ত চৌকি স্থাপন এবং নিরাপত্তা অবকাঠামো সম্প্রসারণে ব্যবহার করা হবে। বিএসএফ এর জন্য সবচেয়ে বেশি জমি বরাদ্দ দেয়া জেলার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার একাধিক গ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ঘোষপাড়া, ফরাজিপাড়া, মুরাদপুর, সর্বপল্লী ও উত্তর ঘোষপাড়া সহ অন্তত 5টি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, অধিগ্রহণের জন্য যে জমিগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো অত্যন্ত উর্বর 3 ফসলি কৃষি জমি। এসব জমিতে পাট, ধান, গম, ডাল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয় এবং শত শত পরিবার এসব জমির ওপর নির্ভরশীল। স্থানীয়দের দাবি, জমি হারালে তাদের জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রশাসনের প্রতিনিধি ও বিএসএফ কর্মকর্তারা সম্ভাব্য জমি পরিদর্শনে গেলে স্থানীয় কৃষকরা তীব্র বিক্ষোভ শুরু করেন। শত শত মানুষ সড়কে নেমে অবরোধ করে তোলেন এবং জমি অধিগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয় এবং আইন মেনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস APDR জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দাবি করেছে, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষি জমি অধিগ্রহণ করা হলে কয়েকশো পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটির অভিযোগ, সীমান্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেও কৃষকদের জীবিকা ও অধিকার উপেক্ষা করা উচিত নয়। তারা জমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় BSF এর অবকাঠামো শক্তিশালী করা জরুরি। সেই কারণেই সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নতুন চৌকি ও বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তরের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছিল। তবে কৃষকদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও বিকল্প জীবিকার নিশ্চয়তা ছাড়া তারা কোনোভাবেই জমি ছাড়বেন না। ফলে সীমান্ত নিরাপত্তা ও কৃষকদের জীবিকার প্রশ্নে পশ্চিমবঙ্গের এই নতুন বিরোধ আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।